হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। প্রি রিয়াক্ট জেএস এর যে সিরিজ চলছিল সেই সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিও পর্যন্ত আমরা কিন্তু ম্যাপ মেথড সম্পর্কে জেনে ফেলেছি। আজকে আমরা শিখব ফিল্টার। তো এই ফিল্টার মেথড যেটা আছে সেটার ব্যাপারে আগে একটু আমরা দেখে নিই কি আছে, এর পারপাস কি। তো এখানে লেখা আছে কি creates a new array with all elements that pass a provided test, that is a condition. আমরা কোনো একটা কন্ডিশন পাস করব এবং সেই কন্ডিশনটা যদি ফুলফিল হয়, তো ফুলফিল হওয়ার পরে সেই রেসপেক্টে আমাদের কাছে কিন্তু একটা নতুন অ্যারে আসবে। ঠিক যেমন আমরা এখানেও কিন্তু নতুন অ্যারে পাচ্ছিলাম ম্যাপের ক্ষেত্রে, এটাও তাই। কিন্তু এখানে আমাদেরকে কিন্তু একটা কন্ডিশন পাস করতে হবে। তো রিটার্ন হিসাবে কি পাবো? রিটার্ন ভ্যালু হিসাবে আমরা একটা অ্যারে পাবো। সেই অ্যারের মধ্যে যে কন্ডিশনটা দিয়েছিলাম সেই কন্ডিশনটা ফুলফিল করছে যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলোই কিন্তু আসবে। আর আমাদের এক্ষেত্রে কিন্তু নতুন নতুন যে অ্যারেটা পাবো সেটার মধ্যে ফিল্টার হওয়া প্রোডাক্ট থাকবে, ফিল্টার হওয়া এলিমেন্ট থাকবে। আর পুরনো অ্যারে যেমন ছিল সেই অ্যারেটা কিন্তু সেরকমই থাকবে। মানে অরিজিনাল অ্যারে কোনো প্রকার চেঞ্জ হবে না। ইউজ কেস কি? যখন কোনো কিছু আপনার ফিল্টার আউট করতে হবে, কোনো একটা স্পেসিফিক এলিমেন্ট বা কিছু এলিমেন্টস যখন আমাদের ফিল্টার আউট করতে হবে কোনো অ্যারের ভিতর থেকে। ঠিক আছে? আমরা শুরু করি। তো এখানে আমার যে অ্যারেটা আছে আমি সেই অ্যারেটাই এখানে নিয়ে নিচ্ছি। তো আমাদের আ পুরনো অ্যারে নিয়েই কাজ চলবে, কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে জাস্ট একটু এলিমেন্টগুলোতে বাড়িয়ে নিচ্ছি 6, 7, 8, 9, 10। তো একটু এলিমেন্ট বেশি থাকলে আমাদের আউটপুটটাও বেশি আসবে। আমাদের বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। এখন আমি এখানে কনস্ট লিখছি যে ইভেন্টস। আমি চাইছি যে ইভেন্ট নাম্বারগুলো এখানে বের করতে। আচ্ছা, ইভেন্টস। তো আমাকে কি করতে হবে? ঠিক ম্যাপ, ফর ইচ এগুলোর মতোই নাম্বারস যেটা আছে সেটার উপরে আমাকে দিতে হবে কি? ফিল্টার। তো এই ফিল্টারের মধ্যে অ্যাজ ইউজুয়াল আমাকে কিন্তু একটা কলব্যাক ফাংশন পাস করতে হবে। তো সেই ফাংশনটাও কি? সেই ফ্যাট অ্যারো ফাংশন, ফ্যাট অ্যারো ফাংশন। তো এর মধ্যে নাম লিখে দিচ্ছি। আর এখানে এসে আমরা কি লিখব সেটা একটু এক্সপ্লেন করি। দেখুন, আমরা চাইছি যে ইভেন নাম্বার পেতে। মানে কি? ইভেন নাম্বার মানে হলো জোড় সংখ্যা আর অড মানে হলো বিজোড় সংখ্যা। তো জোড় সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলোকে ২ দিয়ে ভাগ করা হয় এবং ভাগ করার পরে যখন সেটা সম্পূর্ণভাবে মিলে যায়, মানে হলো যার কোনো অবশিষ্ট থাকে না বা বলতে পারি শূন্য অবশিষ্ট আছে। তো তাকে বলা হয় জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। আর অড নাম্বার কি? যখন কোনো সংখ্যাকে ২ দিয়ে ভাগ করা হয় এবং অবশিষ্ট হিসাবে বা রিমাইন্ডার হিসাবে ১ পড়ে থাকে। তো আমরা একটু যদি অঙ্ক করে দেখি যে দেখব যে যেকোনো সংখ্যাকে আমরা যদি ২ দিয়ে ভাগ করি হয় মিলে যায় পুরোপুরি আর না হলে ১ অবশিষ্ট থাকে। তো এই দুটো হওয়াই সম্ভব। তো যদি শূন্য অবশিষ্ট থাকে তার মানে হলো জোড় সংখ্যা, যদি ১ অবশিষ্ট থাকে তার মানে সেটা হলো বিজোড় সংখ্যা। ওকে? অবশিষ্ট মানে হলো এখানে মানে যে ভাগশেষ, সবার শেষে কি পড়ে আছে সেটা ভাগ করার পরে। তো এখানে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে নিশ্চয়ই কিছু সংখ্যা ২ দিয়ে সমানভাবে ভাগ করে যাবে আর কিছু সংখ্যাকে ভাগ করলে মিলবে না। ঠিক আছে? কিছু পড়ে থাকবে। কত পড়ে থাকবে? ১ পড়ে থাকবে। তো সেটার সিম্বল কি? সেটার সিম্বল হলো আমরা যদি কোনো সংখ্যাকে মানে হলো নাম, এটা পার্সেন্টেজ সিম্বল কিন্তু প্রোগ্রামিং এ এটা কিন্তু ভাগশেষ হিসাবে কাজ করে। তো এটা কিন্তু পার্সেন্টেজ বের করছি না আমরা। তো এটা ইকুয়ালস টু আমরা ফুলফিলড ভাবে চেক করছি যদি শূন্য অবশিষ্ট আসে। তাহলে আমরা এই কোডটা এখান থেকে সরিয়ে এর ভিতরে লিখে দিলাম। ওকে? আচ্ছা। এই কাজটা যদি আমরা করি তাহলে আমরা এখন কি দেখতে পাবো? তো এখন তার আগে আমি একটু বলে নিচ্ছি। এইখানে যেহেতু প্যারামিটার একটাই আছে, তো আমার এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। আমরা সিম্পলিফাই করে ফেললাম। আর এটা যেহেতু একটা জিনিসই রিটার্ন করছে, তো আমাকে রিটার্ন কিওয়ার্ড লেখার দরকার নেই। আমি শুধু এখান থেকে এই ব্র্যাকেটগুলো তুলে দেব। ব্যাস! এখন দেখুন এখানে কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। ওকে? তো আমার সেই ফাংশনের মানে সেই ফ্যাট, তারপর সেই অ্যারো আর সেই ফাংশন। তো এখানে ব্র্যাকেট-ফ্র্যাকেট সরিয়ে আমি একদম সিম্পলিফাই করে ফেলেছি। এবার আমি যদি একটু এখানে চেক করে দেখি যে ইভেন্টসটা কি দেখাচ্ছে আমাকে। তাহলে দেখুন ইভেন্টস থেকে সেই 2, 4, 6, 8 এগুলোই আসছে। আর যদি অড দেখতে চাইতাম আমাকে এই ফাংশনটাই লিখতে হতো। লিখে আমি যদি এখানে ১ ভাগশেষ লিখে দিতাম তাহলে কি আসতো? আমার কাছে সেই ইভেন্টস যদি দেখি তাহলে এটা 1, 3, 5, 6 5, 7, 9 এগুলো আসতো। তো এখানে আমার ইভেন্টস লেখাটা ঠিক হয়নি। আমাকে এখানে লিখতে হতো অডস, ODDS অডস। ওকে? অডস এইভাবে লিখতে হতো। আর ODDS অডস যদি আমরা দেখতাম তাহলে এটা পেতাম। ওকে?
তো আশা করি বুঝতে পেরেছি আমরা। আমি একটু ক্লিয়ার করে নিই এটাকে। আচ্ছা, কনসোল আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন এইটাকে আমরা ব্রাউজারে ডাইরেক্ট কোনো এলিমেন্টের মাধ্যমে দেখাতে পারবো না। তার জন্য কিন্তু আমাকে ম্যাপ বসাতেই হবে। ওকে? তাহলে আমরা এর ওপরে কিভাবে আমরা ম্যাপ বসাতে পারি এই অডের ওপরে? তো সিম্পল কি করব আমরা? এখান থেকে তো ফিল্টার আউট হয়ে অডস আসছেই। আমরা ডাইরেক্ট এর উপরে যদি ম্যাপ লিখে দিই এভাবে। এখন ম্যাপ লিখে দিই। আর ম্যাপের মধ্যে সেই অ্যাজ ইউজুয়াল আমরা যদি এরকম নাম পাস করে দিই, নাম। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এখানে এই ভ্যারিয়েবলটা এর জন্য, এই ফিল্টারের জন্য। এই ভ্যারিয়েবলের সঙ্গে এই ভ্যারিয়েবলের কিন্তু কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? এটা ম্যাপের জন্য। তো আমরা এখানে কি করতে পারি? আ একই রকমভাবে আমরা যদি এখানে লিখি যে নাম ইন্টু 1000 যে, যে অড নাম্বারগুলো আমরা পাবো, মানে এখান থেকে কি পাচ্ছিলাম? অড নাম্বার পাচ্ছিলাম। মানে ১, ৩, ৫, ৭, ৯ এগুলো পাচ্ছিলাম। সেগুলোকে আমরা কি করেছি? 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। ওকে? তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? অডস যদি লিখি তাহলে দেখুন এখন কিন্তু সব 1000 মাল্টিপ্লাইড হয়েই কিন্তু এসছে। ওকে? এটাই ছিল কিন্তু ফিল্টার। এখন আমরা একটুখানি দেখে নিই যে এখানে আমরা ফিল্টার কিভাবে ইউজ করতে পারি। তো গত ভিডিও পর্যন্ত আ আমরা দেখে রেখেছিলাম যে ম্যাপ মেথড ইউজ করে আমরা কিন্তু এই নাম্বারগুলোকে 10,000 মানে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে প্রিন্ট করাচ্ছিলাম। তাই না? আর এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে কিন্তু আমাকে কিন্তু রিটার্ন কথা লিখতে হবে। আর আমি যদি রিটার্ন এই যে ওয়ার্ডটা না লিখতে চাই, তাহলে কিন্তু আমাকে এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। ঠিক আছে? এরকম ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলেই কিন্তু রিটার্ন করা হয়ে যাবে। এবার আমি একটু ব্রাউজারে দেখাচ্ছি। দেখুন এই যে 1, 2000, 3000, 5000 এখন আমার উদ্দেশ্য হলো এই যে যে জোড় সংখ্যা না মানে এই যে 2000, 4000 শুধু এইগুলোই দেখাতে চাইছি। 1000, 3000, 5000 এগুলো দেখাতে চাইছি না। তাহলে আমরা কিভাবে করতে পারি? তো এটাই হলো আমাদের কাজ। তো এখানে যে অংশটা আছে সেই অংশটাকে আমরা জাস্ট একটু নিচে সরিয়ে আনছি। আর এর মাঝখানে আমরা ফিল্টার লিখে দিচ্ছি, ডট ফিল্টার। অ্যাকচুয়ালি কি করছি বলুন তো? এখানে কিন্তু আমি এর গায়ে লিখছি এই জিনিসগুলো। ওকে? এর গায়ে কিন্তু আমি এখানে প্লেস করছি। মানে এই ফিল্ডটা শেষ হবে, তারপরে এই ম্যাপ চালু হয়ে যাবে। ঠিক যেমন আমরা কনসোলে লিখলাম। এরকম কিন্তু পরপরই লিখছি। শুধুমাত্র একটু পড়ার সুবিধার্থে যাতে রিডেবিলিটিটা একটু পরিষ্কার হয়। ঠিক আছে? আমরা যাতে পরিষ্কার পড়তে পারি তাই ভেঙে লিখছি। ঠিক যেমন যে কোয়েরিতে করতাম না? যে চেইনিং করতাম আমরা মেথড চেইনিং ঠিক একই রকম। তো এখানেও তাই করছি। এখানে আমরা সিম্পল কি করব? সেই একই জিনিস লিখব নাম মানে হলো এই যে আ ফ্যাট তার মধ্যে প্যারামিটার দিলাম অ্যারো আর এখানে ফাংশন। কি ফাংশন? নাম এই রিমাইন্ডারের সিম্বল 2 = 0 এটা যদি দিয়ে দিই তাহলে আমরা কি দেখতে পাবো? দেখুন শুধু ২০০০ আর ৪০০০ এখন যদি আমরা এখানে একটু সংখ্যা বাড়িয়ে দিই 6, 7, 8, 9, 10, 11, 12 এরকম পরপর সংখ্যা লিখি, তাহলে দেখুন সেই যে জোড় সংখ্যাগুলো সেগুলোই কিন্তু এখানে প্রিন্ট হয়ে আসছে এবং সেইগুলোর সঙ্গে কিন্তু 1000 মাল্টিপ্লাই করেছে। আর এখানে যদি আমি 0 কেটে যদি 1 লিখে দিই, তাহলে খেয়াল করে দেখবেন যে বিজোড় সংখ্যাগুলোই কিন্তু এখানে এসছে। ওকে? আ বিজোড় সংখ্যাগুলো বলতে মানে বিজোড় সংখ্যাগুলোর সঙ্গে 1000 মাল্টিপ্লাই হয়ে তারপরে কিন্তু এসছে। ওকে? আমি যদি এখান থেকে এটাকে এভাবে সরিয়ে দিই, তাহলে দেখবেন যে এখানে কিন্তু সেই বিজোড় সংখ্যা রয়েছে। ওখানে 1000 মাল্টিপ্লাই করার পরে মনে হতে পারে যে কি হলো এটা বিজোড় সংখ্যা কোথা থেকে হয়? না, বিষয়টা এরকম না যে আমরা 1000 মাল্টিপ্লাই করছিলাম সেইজন্য সংখ্যাগুলো ওরকম দেখাচ্ছিল। তো সিম্পল কি আমাকে এখান থেকে শুধুমাত্র এই সিম্বলটাকেই শুধু চেঞ্জ করতে হচ্ছে। ওকে? এই সিম্বলটাকেই আমরা যখন চেঞ্জ করছি তখন এরকম দেখতে পাচ্ছি। এখন এখানে আপনি অন্য কোনো কন্ডিশনও লিখতে পারেন। মনে করলেন যে আপনি যে ৫ এর উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলোই শুধু প্রিন্ট করে দেখাবেন। তাহলে দেখুন ৫ এর উপরের সংখ্যাগুলোই প্রিন্ট হচ্ছে। আপনি মনে করলেন যে না গ্রেটার দ্যান 10 যেগুলো শুধু সেগুলোই আমি দেখাবো। তাহলে শুধু সেগুলোই প্রিন্ট হবে। আপনি এখন ভাবলেন যে না আমি যদি গ্রেটার দ্যান 6 মানে লেস দ্যান 6 এই সংখ্যাগুলো যেগুলো আছে শুধু সেগুলোই প্রিন্ট করে দেখাবো। তো এইভাবে আমরা কিন্তু ফিল্টার আউট করতে পারি। এটা এখন কোথায় কাজে লাগবে? আমরা যদি আরেকটু UI ভালো করে সাজাই তাহলে আমরা ওই কাজগুলো করতে পারবো রিয়াল লাইফে। কোনগুলো? আমরা যখন কোনো Flipkart বা Amazon এ যখন কোনো শপিং করতে যাই না তখন আমরা কিন্তু ফিল্টার আউট করি যে আমাকে ৳১০,০০০ র নিচের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোই আমাকে ফিল্টার আউট করে দেখাতে হবে। অথবা আমি চাইছি যে 10,000 এর উপরের যে মোবাইলগুলো শুধু সেগুলোই দেখতে চাইছি। তো এখানে শুধু নাম্বার না আমরা বিভিন্ন জিনিস কিন্তু ফিল্টার আউট করতে পারি যে হয়তো আমার কিছু একটা অ্যারে আছে যে অ্যারের মধ্যে
হয়তো শুধুমাত্র আমি ফিল্টার করতে চাইছি যে Samsung এর যে মোবাইলগুলো আছে, ঠিক আছে? শুধু আমি সেইগুলোই দেখতে চাইছি। তো সেই ঘটনাগুলোও কিন্তু আমরা এখানে করতে পারি। তো পরবর্তী ভিডিওতে আমি কি করব? পরবর্তী ভিডিওতে আমরা যা শিখলাম মানে এই যে ম্যাপ মেথড, তারপরে ফিল্টার মেথড, ফর ইচ মেথড এই সমস্ত কিছুকে মিক্স করে আমরা যদি ছোটখাটো একটা কিছু রিয়াল লাইফ প্রজেক্ট বানাতে পারি ইউজিং এই যে React এর যে কোড সেটা। এই বেসিক কোড, ঠিক আছে? কমপ্লেক্স কিছু বানাবো না। খুব সিম্পল বানাবো যাতে ফ্লেভারটা পাই React এর। ওকে? তো তারপরে ইনডেপথ তো অবশ্যই শিখব। আর এই নোটটা যেটা দেখে আমি এখানে পড়াচ্ছি, তো সেটা আমি একটা সুন্দরভাবে এর ডিফারেন্সটাও সাজিয়েছি। তো সেটাকে আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ডাউনলোড করে পড়ে নিতে পারবেন। আর এখানে যে রিডিউস বলে যে মেথডটা আছে সেটা এই মুহূর্তের জন্য থাকলো। আমরা ১ টা ২ টো প্রজেক্ট বানিয়ে নিয়ে তারপরে আবার ব্যাক টু রিডিউস এ চলে আসবো। ওকে? তারপরে আমাদের অবজেক্ট পড়তে হবে। তারপরে অ্যারে স্ট্রাকচার, অবজেক্ট স্ট্রাকচার এই সমস্ত জিনিস পড়তে হবে। ফাংশনের ব্যাপারে একটু নলেজ নিতে হবে। তারপরে গিয়েই কিন্তু আমরা অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট শুরু করতে পারবো। ওকে? DOM ম্যানিপুলেশন কিছু জিনিস শিখতে হবে। তারপরে ফেচ এপিআই শিখতে হবে। তো এই সমস্ত কাজগুলো করার পরে গিয়েই কিন্তু আমরা প্রপার রিঅ্যাক্ট শুরু করতে পারবো। অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট এ যে কাজগুলো করা যায় না, সেই কাজগুলো আমরা এমনি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ করেই করে ফেলবো। তো যখন আমরা সেই ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট করতে দেখব যে কোড অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তখন আমরা রিয়ালাইজ করব, আচ্ছা এবার এই কোডগুলোকে একটু সুন্দরভাবে স্ট্রাকচার করা উচিত। তো তখন গিয়েই আমরা React এর গুরুত্বটা বুঝতে পারবো। তখনই React শুরু করা উচিত। তো হঠাৎ করে React শুরু করা মানে হলো ১ম দিনে Vite ইনস্টল করলাম বা Parcel, Webpack, npm এত কিছু করার সঙ্গে না আমাদের পুরো ব্রেইনটা কনফিউজড হয়ে যায় যে অ্যাকচুয়ালি করতে কি চাইছি? মানে আ আমরা শুরু তো করছি, একটা ওয়েবসাইটই তো বানাতে চাইছি। তো তার জন্য এত কিছু তো লাগতো না আমাদের। হঠাৎ করে এত কিছু কেন দরকার হলো? একটা সিম্পল HTML ফাইল হলেই কিন্তু সিম্পল একটা index.html ফাইল যদি থাকে আমাদের কাছে, আমরা কিন্তু পুরো ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারি। সেটা হয়তো স্ট্যাটিক বা কিছুটা ডাইনামিক বা অ্যানিমেশন সবকিছুই থাকতে পারে। কিন্তু একটা ফাইলেই কিন্তু সব হয়ে যায়। কিন্তু যখনই React এর কোনো প্রজেক্ট হয়, তো আমরা YouTube ভিডিও বা অন্যান্যদের কাছে শুনে দেখি যে এরকম মানে প্রায় শয়ে শুধু ফাইলই তৈরি হতে থাকে। তারপরে কম্পোনেন্ট, স্টেট এরকম অনেক কিছু শুনতে থাকি। তখন গিয়ে ফুল কনফিউজড হয়ে যাই আমরা বিগিনার হিসাবে। তো শুরু তো করি। তারপরে কি হয়? কিছুদিন পরে গিয়ে পুরোপুরি ইন্টারেস্টটা চলে যায় আমাদের কাছ থেকে। ইন্টারেস্টটা হারিয়ে ফেলার পরে আমরা ফাইনালি কোনো ডেভেলপার হতেই পারি না। তো সেই প্রবলেমটা আমিও ফেস করেছি। তো আপনারা যাতে সেই প্রবলেমটা ফেস না করেন, যত সিম্পল ওয়েতে সম্ভব আমার কাছে যতটা নলেজ আছে আমি শেখানোর চেষ্টা করব। আপনারা যদি সঙ্গে থাকেন চ্যানেলটা যদি আ অন্যদের শেয়ার করেন তো তারাও শিখতে পারবে। আর আমরাও একটু কিন্তু এনকারেজড হব। তো এটা বলেই আজকের ভিডিও শেষ করছি। আজকের ভিডিওটা খুব ছোটই ছিল। আপনারা প্র্যাকটিস করবেন এটাকে। আর এই যে কোডগুলো কি লেখা রয়েছে সেগুলো আমি অবশ্যই এক্সপ্লেইন করব। ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার আপনাকে এক্সপ্লেইন করব। কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিও এতটুকুই রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।